বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিএনপির প্রধান হিসেবে তখন নির্বাচনের প্রচারণায় পরিষ্কারভাবে বলেছেন যে আপনারা হ্যাঁ ভোট দিন। তো এখন এসে বিএনপি কেন সেখান থেকে সরবে? বিএনপি যেহেতু সম্ভাব্য ক্ষমতায় আসবে, সুতরাং কাটাটা টার্গেট করা হচ্ছে বিএনপিকে। এই যে 2 টার্মের পরপর, আমি পরিষ্কার করে বলি, আমি একসময় লেফট পলিটিক্স করতাম, আমি মনে করি না যে বাংলাদেশের কোনো বামপন্থীদেরকে ক্ষমতায় গিয়ে পরপর 2 বার আসার কোনো সম্ভাবনা আছে। শুধু দর্শক, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। জুলাই শহীদ দিবস আজ 2024 সালের আজকের এই দিনে রংপুরে শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার আত্মত্যাগের পর জুলাইয়ের প্রথম থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে নতুন মোড় নেয়। তার এই সাহসিকতার ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসে এবং আন্দোলনটি এক দফায় রূপ নেয়। 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার, তিনি আশ্রয় নেন ভারতে। তবে জুলাইয়ের আকাঙ্ক্ষা ও প্রাপ্তি নিয়ে দেশের বিরাজমান দলগুলোর মধ্যে নতুন করে বাকযুদ্ধ চলছে। 26-এর নির্বাচনে বিএনপি জোট 51% ভোট পেয়ে ক্ষমতায়, একই দিনে গণভোটে জনগণের 70% ভোটকে অস্বীকার করছে ক্ষমতাসীন বিএনপি, এমন অভিযোগ তোলা হচ্ছে বিরোধী জোটের পক্ষ থেকে। সংসদে গণভোটের রায় বাস্তবায়নের দাবি পূর্ণ হওয়ায় ওয়াকআউট সহ রাজপথে দাবি আদায়ে আন্দোলনও চালিয়ে যাচ্ছেন বিরোধীরা। তাদের দাবি 51 বড় নাকি 70 তা জনগণ জানতে চায়। অন্যদিকে বিএনপি বলছে গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে, অর্থাৎ তারা বিরোধী দল বারবার সংবিধান সংস্কার চায় আর বিএনপি বলছে সংবিধান সংশোধন কমিটি। সব মিলিয়ে 51 নাকি 70 বড়, এর সমাধান আসলে কিসে মিলবে তা হয়তো নির্ভর করবে আগামী দিনে রাজনৈতিক দলগুলোর ভূমিকার উপর। দর্শক, সেটা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই, তাই আলোচনার বিষয় নির্ধারণ করেছি জুলাই ও 51-70% বিতর্ক। এবং শেষে আজকে যে একটি আলোচিত ঘটনা, সেটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত 45 বছর ধরে পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি। তাকে হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনীর কাছে। 1981 সালের 30 মে যে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত একমাত্র ব্যক্তি এখন মোজাফফর হোসেন, তিনি জীবিত আছেন। তার কাছ থেকে অনেক তথ্য হয়তো পাওয়া যাবে এবং কারা কারা জড়িত সেই বিষয়ে হয়তো ভালো তথ্যও পাওয়া যাবে। দর্শক, আমরা একটু আলোচনায় ঢুকতে চাই। প্রথমে সেটা হচ্ছে জুলাই ও 51% বিতর্ক। আলোচনায় যারা আজকে আমাদের সাথে যুক্ত আছেন, একজন আমার ভাই আছেন আকবর হোসেন, সাংবাদিক ও সাবেক কূটনীতিক। আকবর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শরীফুজ্জামান শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। নিশ্চয়ই আপনারাও আমাদের সাথে থাকবেন পুরো আলোচনায়, সে প্রত্যাশা একটু আকবর হোসেনের কাছে একটু যেতে চাই। যেহেতু তিনি দীর্ঘদিন, যদি বলি বিবিসিতে 19টা বছর ধরে তিনি সাংবাদিকতা করেছেন, এখন নিজে কিছু করবার চেষ্টা করছেন। আকবর হোসেন, আমি ইন্ট্রোতে বলেছিলাম যে 51 এবং 70% বিতর্ক, এইটা বারবার সংসদে আলোচনা হচ্ছে, ওয়াকআউটও করেছে বিরোধী দল এবং রাজপথে তারা গণভোটের রায় বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মসূচিও দিয়ে যাচ্ছেন। এবং তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ক্ষমতাসীন বিনিয়োগ গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করছে। আপনার থেকে একটু মূল্যায়ন বিশ্লেষণ শুনতে চাই। এটাকে দুইভাবে দেখার সুযোগ আছে। একটা হচ্ছে যে আমি প্রথমত মনে করি এই যে কমিটি যেটা গঠন করা হয়েছে সংবিধান সংশোধনের জন্য, এখানে বিরোধী দল তাদের নাম দেওয়া উচিত ছিল, যে 5 জন ট্রেজারি বেঞ্চ থেকে যেটা চাওয়া হয়েছে 17 সদস্যের। এখন বিরোধী দল সেটা দেয়নি। কিন্তু আমি মনে করি যে যদি তারা পার্লামেন্টের যে প্রসিডিংস মানে এই সংসদকে তারা স্বীকার করে নেয়, তাহলে এই কমিটিতে তাদের নাম অন্তর্ভুক্ত করাটা শ্রেয় ছিল। এখন এটা সংবিধান নাকি সংবিধান সংস্কার নাকি সংশোধন, এটা নিয়ে তো বিতর্কটা হচ্ছে। এবং এই বিতর্কটাকে আমি অপ্রয়োজনীয় বলে মনে করি, যেটা বিরোধী দল খুব বেশি পুশ করতে চাচ্ছে যে না, এটা সংস্কারই হতে হবে, এটা সংশোধনের বিষয় না। এখন এখানে যেটার উপরে গণভোট অনুষ্ঠিত হয়েছে যে 48টা প্রস্তাবের উপরে, এই 48টা প্রস্তাব তো মূলত এগুলো কনস্টিটিউশনাল রিলেটেড বিষয়াদি। এখন সেই অর্থে আমরা যদি দেখি, তাহলে বাংলাদেশের মোট কনস্টিটিউশনের যে যতগুলো ধারা আছে তার প্রায় 1/3 এরকম। তো এখন যদি এত বড় আকারের সংশোধন হয়, তাহলে আপনি হয়তো শব্দগত অর্থে এটাকে সংস্কার বলাটাই হয়তো শ্রেয় হতে পারে।
সেটা আপনি একটা যুক্তি ধরে নিতে পারেন, কিন্তু আমার কাছে সংবিধান সংস্কার যা সংশোধনতা, আমি এজ এ সিটিজেন আমি দেখতে চাই যে এই পরিবর্তনগুলো আসছে কিনা বা কী ধরনের পরিবর্তন আসছে। তো সেই জন্য আমি এটাকে মনে করি যে তারা অপ্রয়োজনীয়ভাবে বিষয়টা নিয়ে খুব বেশি টানাহেচড়া করছে, সংস্কার নাকি সংশোধন এটা নিয়ে। আর এবার আসি গণভোট প্রশ্নে। এখন আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি গণভোটের পক্ষে না। আমি মনে করি যে, বা আমি মনে করতাম যে সরকার হয়তো তৎকালীন ইন্টারিম গভর্নমেন্ট তারা একটা সংস্কার প্রস্তাবগুলো এনেছে, সেটা একটা যতটুকু ঐক্যমতের ভিত্তিতে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে একটা কনসেনসাস তৈরি করে এরপর পার্লামেন্টের উপরে এটা ছেড়ে দিলেই হয়তো ভালো হতো, রাজনৈতিক দলগুলোর উপরে। এখন আপনি জানেন যে যখন এটা করা হচ্ছিল তখন এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হলো। বিএনপি একভাবে চাচ্ছে, জামায়াত একরকম চাচ্ছে, বা জামায়াত আর এনসিপির মধ্যে মিলটা বেশি, বিএনপি একটু আলাদা। গণভোট হওয়ার নিয়ে মানে দ্বন্দ্ব ছিল। ওই আগে না পরে। সংস্কারগুলো নিয়ে। জি, আচ্ছা, কিন্তু সেই ভেতরের আলাপে তো সালাউদ্দিন সাহেব নিজে বলেছিলেন যে এটা নিয়ে গণভোটও হতে পারে। হতে পারে। হ্যাঁ, উনি তো কালকে সংসদে তিনি এটাই বলেছেন যে গণভোট হতে পারে। আমরাই দিয়েছি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বিএনপির তরফ থেকে যে যুক্তিটা করা হয় যে গণভোট করে তাদের সঙ্গে, মানে বিএনপি কেউ কেউ বলেন যে এটা প্রতারণা করা হয়েছে। তো এই প্রতারণা শব্দটা কেন আসছে আমি ঠিক বুঝতে পারছি না। কারণ এমন তো ছিল না যে ব্যাপারটা গণভোটের ব্যালটটা আপনি সকালবেলা ভোট দিতে গিয়ে হঠাৎ করে দেখলেন যে ব্যালটের মধ্যে এতগুলো প্রশ্ন, আমি কি করব এখন, আমি তো জানতাম না। এটা হলে প্রতারণা হতো। এই গণভোট হওয়ার 4 মাস আগে এটাকে ডিক্লেয়ার করা হয়েছে এবং এই গণভোটের পক্ষে প্রচারণার জন্য, হ্যাঁতে ভোট দেওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বিএনপির প্রধান হিসেবে তখন নির্বাচনের প্রচারণায় পরিষ্কারভাবে বলেছেন যে আপনারা হ্যাঁ ভোট দিন। তো এখন এসে বিএনপি কেন সেখান থেকে সরবে, তাই না? বিএনপি বলছে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এর মাধ্যমে বিএনপি বোঝাতে চায় বিএনপি যেগুলোতে এগ্রি করেছিল সেগুলো তারা বাস্তবায়ন করবে, যেগুলোতে তাদের নোট অফ ডিসেন্ট ছিল সেগুলোর ব্যাপারে তাদের অবস্থানটা কি সেটা আমরা এখনো জানি না। বিএনপির অবস্থান কি কোনো সংবিধানের 142 অনুচ্ছেদের কারণে কিনা, যে তারা বলছেন যে সংবিধান সংস্কার করতে গেলেও তো আগে সংবিধান সংশোধনের আইনটা পাশ করতে হবে? দেখেন, আমি এগেইন বলি ব্যাপারটা এটা এত জটিল কিছু না। এখানে হচ্ছে যে আমরা কিছু পরিবর্তন চাচ্ছি, এখন সেই পরিবর্তনগুলো ইন্ট্রোডিউস করাটা নিয়েই তো কথা। তো সেটাকে আপনি যে কোনোভাবেই করতে পারেন, ইফ ইউ হ্যাভ পলিটিক্যাল উইল এবং পলিটিক্যাল কনসেনসাস, এটা সম্ভব। তো এখন এই যে আপনি গণভোটের আগে বললেন যে হ্যাঁ ভোট দিন, তাহলে তখন বিএনপি বলতো যে না আমরা এটা মানি না, আপনারা হ্যাঁ ভোট দেন না। তো সেই সাহসটা তো বিএনপি নির্বাচনের আগে দেখায়নি, তাহলে এখন কেন বলছে? মানে এটা কি এক ধরনের কি বলতে চান, রাজনৈতিকভাবে না, যে এখন কথা দিয়ে কথা না রাখা বিষয়টা? সেটা, এটার ব্যাখ্যা জনগণই দিতে পারবে, মানুষও দিতে পারবে, তারাও বলতে পারবে যে কেন। আমার প্রশ্ন হচ্ছে আপনি এটাতে একমত নাও হতে পারেন, যেমন আমি গণভোটের প্রশ্নে আমি একমত ছিলাম না, এবং আমি এখনো মনে করি যে এই সংস্কার প্রস্তাবে এমন অনেক ধারা আছে যেগুলো আসলে প্র্যাকটিক্যালি নট পসিবল, এগুলোকে বাস্তবায়ন করা মানে এগুলো অপ্রয়োজনীয়, বা এগুলোকে বাস্তবায়ন করলেও যা না করলেও তা, অনেক কিছু। কারণ আমাদের দেশে আমরা দেখি যে রাষ্ট্র বলুন, সরকার বলুন, সাংবিধানিক প্রতিষ্ঠান বলুন, এগুলো সব মিলেমিশে একাকার হয়ে যায়। ক্ষমতাসীন যারা থাকে তাদের উইলটা কি থাকে, রাজনৈতিক সদিচ্ছাটা কি থাকে, এটা হচ্ছে মুখ্য বিষয়। তো সেই জন্য আমি বলছি যে আমি সংস্কার প্রস্তাবটাকে দেখি মোটা দাগে দুটো বিষয়, যে আমাদের দেশে যদি তত্ত্বাবধায়ক সরকারের যে পুনঃপ্রবর্তন এটা যদি হয়, প্লাস 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এই দুইটা বিষয় যদি আমরা বাস্তবায়ন করতে পারি, বাকি আর যেগুলো আছে যেগুলো নিয়ে আমরা কথা বলছি ওগুলো আমাদের পলিটিক্যাল প্রসেসের মাধ্যমে এগুলো কারেকশন হবে। আমাদের সংকটটা তো রয়ে গেছে যে আমরা গণতান্ত্রিকভাবে আমরা নির্বাচন আয়োজন করতে পারি নাই, পরপর 3টা বা 4টা ইলেকশন, আমরা 3টা ইলেকশন আমরা করতে পারিনি। আমাদের নির্বাচন আসলেই যখন যে ক্ষমতায় থাকে তারা মনে করে আমাকে ক্ষমতায় থেকে যেতে হবে, এরকম একটা ছলচাতুরি করে। সো আমাদের ওই জায়গাটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি এবং 2 বারের বেশি কেউ যদি প্রধানমন্ত্রী না থাকে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার থাকে, তাহলে পরে আমরা আশা করতে পারি যে একটা হয়তো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সামনের দিনগুলোতে আমরা পাবো। তাহলে সেটা পরে এরপরে ওইভাবে জবাবদিহিতা প্রতিষ্ঠা হবে এবং ওইভাবে পলিটিক্যাল প্রসেসের কারেকশনও হবে, এটাই আমার মত। জি, অসংখ্য ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন প্রয়োজন এবং সংবিধান সংশোধন কমিটি সদস্যের যে কমিটি ঘোষণা করা হচ্ছে সেখানে 5 জন সদস্যের নাম দিতে বলেছে বিরোধী দলের পক্ষ থেকে, তারা এটা অ্যাভয়েড করেছে, তারা দেয়নি, তারা রাজি হয়নি। ব্যাপারটা হচ্ছে তারা কি যে শপথ গ্রহণের পর সময়
সংসদ সদস্য পদের শপথ একবার করেছেন এবং সংবিধান সংস্কার কমিটির একটি শপথ করেছেন, তারা যদি সংবিধান সংশোধন কমিটিতে যায়, সংবিধান সংস্কার পরিষদে যে স্বাক্ষরটা করেছেন সেখানে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে কিনা বা সেই ভয়ে কি তারা যাচ্ছে না? আপনার কি মনে হয়? এটি একটা কথা। দ্বিতীয় কথা হলো, সংবিধান সংশোধন কমিটিতে গেলে যদি এটা পাশ হয় তাহলে আপনার কি মনে হয় বিএনপি সংবিধান সংস্কার করবে? ধন্যবাদ আপনাকে, সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। আমি যে কথাগুলো বলতে চাই, আকবর ভাই তার অনেকগুলো কথা বলে ফেলেছেন। আমাদের দেশে জুলাইটা অনিবার্য ছিল। সেটি 24 আগস্টে যদি না হতো, হয়তো 26 নভেম্বরে হতো, অথবা 29 জানুয়ারিতে হতো। কারণ আপনি যখন একটা দেশের সরকার পরিবর্তনের স্বীকৃত মাধ্যম ভোটিং সিস্টেমকে গলা টিপে মেরে ফেলবেন এবং কোনো স্পেস রাখবেন না নাগরিকদের জন্য, তখন কখনো না কখনো নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে উঠবে, প্রতিবাদ জানাবে, এটাই স্বাভাবিক। জুলাইয়ের ভেতর থেকে আমাদের রাজনীতিতে কতগুলো গুণগত পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু সেই সম্ভাবনাটা আমরা নষ্ট করে ফেলেছি আমাদের দলীয় রাজনীতি এবং দলীয় রাজনীতিকে এস্টাবলিশ করার জন্য। এটা কি সব দলের ব্যাপারে? সব দলের ক্ষেত্রে আমি অনেকগুলো জায়গায় আপনাকে দেখিয়ে দিতে পারবো। আমরা এই যে সংস্কারের কথাগুলো বলছি, আপনার মনে থাকার কথা, যখন ঐক্যমত্য কমিশন গঠিত হলো সংস্কারের উদ্যোগটা, তখন উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছিলেন যে আমরা যে সমস্ত পয়েন্টে একমত হব সব দলগুলো, আমরা ঠিক সেই বিষয়গুলোকে নিয়েই সামনে এগোব। কিন্তু এখন আপনি দেখছেন যে প্রত্যেকের নিজ নিজ এজেন্ডা, এবং এটি হচ্ছে একটা হাতি দেখার মতো। অন্ধকে হাতি দেখার বর্ণনা যদি করতে হয়, সে তার মতো করে বলে। আপনি জুলাইটাকে যেভাবে পরিবর্তনের দিকে ধাবিত করার দরকার ছিল সেটা হয়নি। আপনি আলোচনাগুলো দেখেন, আপনার জীবন জীবিকা বাদ দিয়ে কেবলমাত্র রাজনীতির সূত্র গতি এটিকেই যদি আপনি অনবরত অ্যাড্রেস করেন, তাহলে যে পরিবর্তনটাই আনেন সেটি সাস্টেনেবল হবে না। আমি আপনার উত্তর দিব, আমি এই কথাগুলো একটু যুক্ত করছি এই কারণে। আপনি অন্তর্বর্তী সরকারের সংস্কারের জন্য 11টা কমিশন হয়েছিল, মনে আছে নিশ্চয়ই, নারী কমিশন, স্বাস্থ্য কমিশন, অন্যান্য, শ্রম। কিন্তু আপনি এই যে পলিটিক্যাল পার্টিগুলো যারা হলো মূল স্টেক হোল্ডার, তাদের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত যে কমিশন একগাদা প্রস্তাব করেছিল, যার একটা প্রস্তাব হচ্ছে 265টা ওষুধের মূল্য সরকার নির্ধারণ করে দেবে, এই ওষুধগুলোর দাম ওষুধ কোম্পানির মালিকরা ঠিক করবে না। আপনি এটি নিয়ে কোনো আলোচনা শোনেন না। নারী সংক্রান্ত একটা কমিশন হয়েছিল এবং সেই কমিশনের রিপোর্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকায় বিরাট সমাবেশ করে বলা হয়েছিল যে এখানে যারা ছিলেন তাদেরকে আমরা বুড়িগঙ্গায় চুবাবো। কারণ কি? এটাও তো আপনার সংস্কারের একটা অংশ ছিল। আপনি সেটি করলেন না কেন? করলেন না হচ্ছে আপনার পলিটিক্সের সঙ্গে এটি যায় না, সেই কারণে আপনি চেষ্টা করেছেন। সংস্কারটি সেখানেই বাধা পড়েছে, প্রত্যেকটা জায়গায় বাধা পড়েছে। এবং এই যে পলিটিক্যাল পার্টিগুলো জনগণের সাথে বিট্রে করেছে। আজকে জুলাই নিয়ে এত আলোচনা কেন হবে? আমাদের কিছুদিন আগে শ্রীলঙ্কা একটা গণঅভ্যুত্থান হয়েছে, নেচার প্রায় একই। সেখানেও যারা ক্ষমতায় ছিল তারা পালিয়ে গেছেন এবং তারা অল্প সময়ের মধ্যে দুটো নির্বাচন করেছে, সংসদ গঠন করেছে, তাদের ইকোনমিকে আবার আগের জায়গায় নিয়ে গেছে। আমরা এখন পর্যন্ত মবের রাজত্ব থেকে বের হতে পারিনি। এখানে ঢোকার আগে একটু আগে দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকেও মব হয়েছে। অর্থাৎ আমি এখানে যে ক্ষতগুলো সৃষ্টি করেছিলাম, সেই ক্ষতগুলো থেকে অনবরত যাতে রক্তক্ষরণ হয়, আমি যখন সুযোগ পাচ্ছি সেখানে আঘাত করছি। এই যে সংসদে যে আলোচনাগুলো, আমি মনে করি না শেষ পর্যন্ত জামাত এবং বিএনপি আলাদা আলাদা জায়গায় থাকবে। আমি মনে করি শেষ পর্যন্ত তারা একটা জায়গায় আসবে। কেন? তাদের ফিলসফির যে জায়গাটায় কোনো না কোনো একটা জায়গায় তাদের একটা বাঁধন আছে। আবার তাদের উপরে আমরা দেখতে পাই না যে কিছু মুরব্বী আছে, আমি এই শব্দটাই ব্যবহার করব, তারা হয়তো একটা ইউনিটি তাদের মধ্যে তৈরি করে দিবে। কিন্তু এই তর্ক এবং বিতর্কের ভেতর থেকে আপনি এমন কতগুলো ফোর্সকে আপনি এখানে স্পেস করে দিচ্ছেন। আপনি যে পাবলিক যে প্রত্যাশা নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, আন্দোলনটা শুরু হয়েছিল চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য, গত 2 বছর আমরা এর কোনো জায়গাটা অ্যাড্রেস করতে পারিনি। এখন পর্যন্ত আমরা আলোচনায় আছি
সংবিধান সংস্কার নাকি সংবিধান পরিবর্তন। আমাদের 12 ফেব্রুয়ারি দুটো ঘটনা হয়েছে একই দিনে। একটা হচ্ছে গণভোট, যদিও আমি গণভোটের বিপক্ষে, আমি মনে করিনি যে গণভোটটা প্রয়োজন ছিল। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা আলোচনার ভিত্তিতে যে সমস্ত জায়গাগুলো একমত হতে পারতো সেটি করতে পারতো। এই গণভোটটা এবং এই যে আয়োজনগুলো, এগুলো একটা পেছনের একটা ইন্টেনশন কাজ করেছে, কতগুলো কাটা বিছিয়ে রাখা, যে কাটাগুলোর উপর থেকে পরবর্তী সরকারকে হেঁটে যেতে হবে। এবং বিএনপি যেহেতু সম্ভাব্য ক্ষমতায় আসবে, সুতরাং কাটাটা টার্গেট করা হচ্ছে বিএনপিকে। এই যে 2 টার্মের পরপর, আমি পরিষ্কার করে বলি, আমি একসময় লেফট পলিটিক্স করতাম। আমি মনে করি না যে বাংলাদেশের কোনো বামপন্থীদেরকে ক্ষমতায় গিয়ে পরপর 2 বার আসার কোনো সম্ভাবনা আছে। আমি এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, আমি এখনই মনে করি না যে এনসিপি ক্ষমতায় যেতে পারে আগামী 10, 20, 50 বছরে। আমি মনে করি যে এখানে বিএনপির একটা সম্ভাবনা আছে একাধিকবার পাওয়ারে যাওয়ার জন্য, এবং এটি টার্গেট করা হয়েছে তারেক রহমানকে, উনি যাতে পরপর 2 বার থাকতে না পারেন। এখন এদের যে বিরোধগুলো, এই বিরোধগুলো তারা একসময় মিটিয়ে ফেলবে। তবে আমাদের জুলাই কি কেবল হতাশার? না, জুলাইয়ের ভিতর থেকে কতগুলো অর্জন আমাদের আছে। এই যে তত্ত্বাবধায়ক সরকার, রাইট, আকবর ভাই যেটা বলেছেন, আমার এখানে আপনি পরপর 2-3টা তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হোক, আপনি দেখবেন কেউ কারো কান কামড়াতে যাবে না। এই রায়ের মধ্যে গণভোটও তো আসছে, যে গণভোটটা বাতিল করা হয়েছিল। আমরা এই যে সিস্টেমগুলো, আপনার কতগুলো জায়গা আছে যে জায়গাগুলোকে আপনি পার্লামেন্টে, আমি তো সংস্কার হয়নি এটাকে বলবো, পার্লামেন্টে আমাদের যতগুলো ক্রিটিক করার জায়গা ছিল তার বড় একটা জায়গা ছিল আমাদের এমপিরা পার্লামেন্ট মেম্বার হতে চান রাজনীতিবিদরা, কারণ এর ভেতর থেকে তিনি ঢাকায় একটা প্লট পাবেন, একটা গাড়ি পাবেন। আমরা সেটি বন্ধ করে দিয়েছি। আমাদের যে পার্লামেন্টারি কমিটিগুলো, এই কমিটিগুলোর কতগুলো জায়গায় স্বচ্ছতার জন্য আমরা এই যে তাহের সাহেবকে সভাপতি করা হয়েছে, আমি তো এগুলোকে সংস্কার দেখি। এটাকে যদি সাস্টেনেবল করতে হয় তাহলে আপনাকে 2টো কাজের দিকে যেতে হবে। বিএনপির অনেকগুলো জায়গায় পজিটিভ দিকও আছে, আবার আমি খাই রাজনীতিও তাদের দেখি। আমি তাদের মধ্যে যে খাই রাজনীতি, সেই রাজনীতি থেকে তারা বের হতে পারেনি। জামাত পার্লামেন্টে এক ধরনের কথা বলছে, পার্লামেন্টের বাইরে এক ধরনের কথা বলছে। আপনি সংস্কৃতির যদি পরিবর্তনের কথা বলেন, বাংলাদেশে এই প্রথম বিরোধী দলের নেতার নির্বাচনী এলাকা দেখার জন্য সরকারি দল এবং সংসদ নেতা তার একজন প্রতিনিধি নিযুক্ত করেছেন, যিনি প্রতিমন্ত্রী। তো এই যে পরিবর্তনটা আমরা দেখছি, এক ধরনের সংস্কার অবশ্যই আমি মনে করি। আমি আসবো আপনার কাছে। আমি জাস্ট গণভোটের গণরায় বাস্তবায়ন, এই বিষয়টা কি আসলে সামনের দিনগুলোতে আমরা সমাধান পাবো, নাকি আসলে এই দ্বন্দ্বের মধ্যে আমাদের সামনের দিকে এগোতে হবে? এই ছোট্ট করে যদি বলতে। আমাদের গণভোটের পুরোপুরি বিএনপি তো ওন করছে না, এবং আমি মনে করি যে ওই মুহূর্তে গণভোটের পক্ষে যারা প্রস্তাব যিনি তুলেছিলেন সালাউদ্দিন সাহেব, বিএনপি এমন একটা জায়গায় বিএনপিকে ঠেলে দেওয়া হয়েছিল। আমি এখনো মনে করি অন্তর্বর্তী সরকার এবং তার আশপাশের কোনো না কোনো ফোর্স তারা চেষ্টা করেছে বিএনপি যাতে ক্ষমতায় না বসে এবং না যেতে পারে। অন্তর্বর্তী সরকার ছিল, হ্যাঁ, তার ভিতরে ছিল। এটা বিএনপির অভিযোগ। বিএনপি আবার যেমনি জামাত অভিযোগ করছে যে তাদেরকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি। আমি যেটা মনে করি যে ওই সময়ে বিএনপি যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল, একটা নির্বাচনের জন্য বিএনপি তখন কুইনাইন গিলতে বাধ্য হয়েছে। কতগুলো জায়গায়, যে জায়গাগুলোতে সেটি স্বীকার করেছে। সুতরাং বিএনপি যে শতভাগ এটিকে বাস্তবায়ন করবে, এটা তার পক্ষে সম্ভব নয় একটা বড় রাজনৈতিক দল হিসাবে। আমার পক্ষে আমি ইন্ডিকেট করে বলি, ধরেন যে গণ অধিকার পরিষদ অথবা এনসিপি, গণ অধিকার পরিষদ আজকে কমিটমেন্ট করতে পারে যে আমরা যদি ক্ষমতায় যাই, ঢাকায় প্রত্যেকটা মানুষকে একটা করে ফ্ল্যাট দিব, এটি বলতে পারে, খুব পপুলিস্ট একটা। কিন্তু এটি কি বাস্তব? এই কথাটাকে বিএনপি বলতে পারবে না। জামাত কি বলবে এখনই? না। কারণ হচ্ছে এটি পপুলিস্ট বক্তব্য, মানুষ খুশি হয় কিন্তু বাস্তবায়ন যোগ্য না। বিএনপি অনেকগুলো জায়গায় বাস্তবায়ন যোগ্য অযোগ্যতা বিবেচনা করে জুলাই সনদকে সে যে সমস্ত জায়গাগুলোতে বাস্তবায়ন সম্ভব, আমার ধারণা বিএনপির যেহেতু একটা সংস্কারের প্রস্তাবনা আছে, 31 দফার কথাটা তারা প্রথম বলেছে, তাদের এখানে পলিটিক্সটাও করতে হবে। একেবারে বিএনপি সবকিছুকেই অস্বীকার করবে, অমান্য করবে, এটাও যেমন সঠিক না। আবার বিরোধী দল রাস্তায় দাঁড়িয়ে হুঙ্কার দেবে, বিএনপি ভয় পেয়ে সবগুলোকে হুজুর করে মেনে নিবে, আমার কাছে মনে হয় না যে বিএনপি এতটা দুর্বল। ধন্যবাদ।